হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট এডুকেশন। আজ আমরা দশম শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যে ম্যাথের মডেল অ্যাক্টিভিটির টাস্ক দিয়েছে সেটা সমাধান করব, সেটা পার্ট 1টা সমাধান করব। চলো শুরু করা যাক। প্রথম অঙ্কটি কী রয়েছে এখানে দেখো, প্রথম অঙ্কটি একটা এমসিকিউ রয়েছে। প্রথম অঙ্কতে বলা আছে দেখো, বার্ষিক 8% সরল সুদ হারে কোনো মূলধনে n বছরে মোট সুদ হয়েছিল PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত সেটা বের করতে বলছে। ঠিক আছে, চলো দেখে যাক এটা কী করে সমাধান করবে। মূলধনের পরিমাণ বের করতে বলছে, তাহলে আমরা ফার্স্টে ধরে নিই, মনে করি মূলধন হচ্ছিল ডি টাকার সুদ হচ্ছিল আমাদের এটা PNR/25। তাহলে এখানে দেখো ডি টাকার সুদ সমান সমান হচ্ছিল PNR/25। এখন দেখো তোমরা যদি ধরো একটা নির্দিষ্ট কোনো একটা টাকার যদি সুদ বের করতে চাও, তাহলে তোমরা কী করবে? তোমাদের সূত্র তোমরা তো জানো। ধরো চলো 100 টাকা যদি বা যে কোনো একটা নির্দিষ্ট টাকার যদি সুদ বের করো, তার সূত্র হচ্ছিল PTR/100। তাহলে এখানে দেখো ডি টাকার সুদ, তাহলে সেখানে আমরা লিখবো হচ্ছিল PTR/100। কিন্তু এখানে দেখো পিটা কি, পিটা হলো আসলটা আমরা এখানে ধরে নিচ্ছি হচ্ছিল ডি টাকা, তাহলে পি এর জায়গায় বসবে ডি। আর এখানে দেওয়া আছে হচ্ছিল এন, যেটা হচ্ছে সময় টাইম, সেটা হচ্ছিল এখানে এন। তাহলে টি এর জায়গায় বসবে এন, আর হচ্ছিল সুদের হার R/100 সমান হচ্ছিল NR/ হচ্ছিল 25। তাহলে এখান থেকে এন কাটা যাবে, আর কাটা যাবে, আর 25 দিয়ে 100 কাটলে 4 বার, আর এখানে 4 আর পি বর্জগুণ করো, আর বর্জগুণ করলে 4P, আর এখানে 25 নিচে আছে 1 ইন্টু ডি গুণ করলে হচ্ছিল ডি। অতএব ডি যেটা আমরা ধরে নিচে হচ্ছিল মূলধন, ডি সমান আমাদের বেরোলো কত হচ্ছিল 4P। অর্থাৎ আমাদের এখানে থেকে অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে হচ্ছিল 4P। ওকে, চলো পরের অঙ্কটা করে দাও। পরে হচ্ছিল 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্কতে কোথা থেকে দিয়েছে তোমাদের? এটা হচ্ছিল লম্ববৃত্তাকার চোঙ থেকে দিয়েছে। তাহলে লম্ববৃত্তাকার চোঙের 2-এর 1 দাগটা দেখো, রোমানের অঙ্ক, যেটা বলা আছে যে দুটি লম্ববৃত্তাকার চোঙ দেওয়া আছে, যাদের উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে হচ্ছিল 1:2, এবং তাদের ভূমির পরিধির অনুপাত দিয়ে দিয়েছে। এটা ভূমির পরিধি, তোমরা ভুল করবে না যে এটা ভূমির ব্যাসার্ধ অনুপাত, এটা ভুল হবে অনেক সময়, সেই জন্য বলে দিয়েছে এটা ভূমির পরিধি দিয়েছে। ভূমির পরিধি অনুপাত দিয়েছে হচ্ছিল 3:4। তাহলে তাদের কি বের করতে বলছে? তোমার আয়তনের অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে ফার্স্টে আমরা দেখো এখান থেকে কি 1:2 দেওয়া আছে, তাই আমরা এখান থেকে মনে করি ধরতে পারি চোঙের উচ্চতা যথাক্রমে হচ্ছিল H এবং 2H। এখানে যেহেতু 1:2 দেওয়া আছে, সেই জন্য হচ্ছিল 1 ইন্টু H ও তোমার হচ্ছিল 2:H, সেই জন্য আমরা এখানে উচ্চতা ধরে নিছি H ও 2H। এবং আমরা আরও ধরে নিলাম চোঙের ব্যাসার্ধ যথাক্রমে, দুটি আলাদা আলাদা চোঙ, তাই ব্যাসার্ধ আলাদা আলাদা হবে, তার জন্য ব্যাসার্ধ R1 ও R2। এবার দেখো শর্ত অনুসারে এখানে ওরা বলেছে কি ভূমির পরিধি অনুপাত ছিল 3:4, সেই জন্য শর্ত অনুসারে প্রথমটার পরিধি কত? আমরা পরিধির সূত্র কি জানি? 2πr। তাই প্রথমটার ক্ষেত্রে ব্যাসার্ধ কত? R1, তাই এখানে পরিধি হবে 2πr1 ইস টু 2πr2 সমান 3:4। এখান থেকে দেখো 2π আউট কাটা যাবে, তাহলে থাকে হচ্ছিল R1 ইস টু R2 সমান হচ্ছিল 3:4। এখান থেকে R1 বের হচ্ছিল 3R2/4। এখানে আমাদের পরে বের করতে বলছে আয়তনের অনুপাত, তাই আয়তনের সূত্র কি? চোঙের আয়তনের সূত্র ছিল πr²h, তাই এখানে হয়েছিল πr² R1² ইস টু πr2²। এইচের জায়গায় এখানে দেখো, এখানে আমাদের দ্বিতীয় যে চোঙের এইচ কত ছিল আমাদের? 2H, মানে উচ্চতা ছিল 2H, সেই জন্য এখানে বসছে ইন্টু 2H। এখান থেকে দেখো কাটা যায় হচ্ছিল পাই কাটা যায়, H কাটা যায়, পড়ে থাকে আমাদের R1² ইস টু 2R2²। এখান থেকে দেখো R1² মান আমরা বের করে রেখেছি। কত বের করে রাখছি? R1² মান হচ্ছিল 3R2/4, তাই 3R, আর সেই জায়গায় মানটা বসবে, তাই R² আছে, তাই ওই মানের স্কোয়ার, তাহলে 3R2/4 এর স্কোয়ার। তাহলে এখানে দেখো 3R2/4 এর স্কোয়ার করলে দেখো 3 করলে 9, আর R2² করলে R2², আর 4 করলে হচ্ছিল 16 ইস টু 2R2²। এখান থেকে দেখো R2² আর R2² কাটা যাবে, তাহলে এখানে পড়ে থাকে হচ্ছিল 9 তোমার হচ্ছিল 9/16 ইস টু তোমার হচ্ছিল 2 পড়ে থাকে। দেখো এখান থেকে 16:2 গুণ করলে হচ্ছিল 32, আর হচ্ছিল 9:32। তাহলে দেখো এখানে তোমার এখানে যদি বুঝতে প্রবলেম হয়, এখানে স্টার মার্ক করে এখানে নোট করে রেখেছি, এখান থেকে দেখে নিতে পারো। দেখো R2
R2 কাটা যাচ্ছে, মানে R2 স্কোয়ার কাটা গেছে। এখান থেকে দেখো হচ্ছিল যদি এখানে তুমি উভয় পাশে যদি 16 দিয়ে গুণ করো তাও করতে পারো। উভয় পাশে 16 দিয়ে গুণ করলে 16 কোথায় গুণ হবে? 9-এর সাথে গুণ হবে। তাহলে 9-এর সাথে 16 গুণ হলে নিচের 16 উপরের 16 কাটা যাবে। আর 16 যদি 2-এর সাথে গুণ হয় তাহলে 16 গুণ 32। তাহলে আমাদের এখানে অ্যান্সার বের হবে হচ্ছিল 9:32। যদি কোনো এখানে প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে বলে দেবে, আমি পরে অবশ্যই দেখে তোমাদের রিপ্লাই করে দেবো। চলো পরের অঙ্কটা করে নেওয়া যাক। পরের অঙ্ক কী বলা দেওয়া আছে? পরের অঙ্ক দেওয়া আছে হচ্ছিল একটা বৃত্ত সংক্রান্ত তোমার হচ্ছিল সমাধান অঙ্ক। এখানে দেখো কী আছে, একটি বৃত্তের দুটি জ্যা বলে দেওয়া আছে, এ বি এবং এসি পরস্পর লম্ব, মানে দুইটি জ্যা পরস্পরের সাথে লম্বভাবে আছে, যাদের মানগুলো দেওয়া আছে। এ বি সমান 4 সেন্টিমিটার এবং এসি সমান হচ্ছিল তোমার 3 সেন্টিমিটার। হলে বৃত্তের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ বের করতে হচ্ছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য। এখান থেকে দেখো তোমাদের ফার্স্ট মেইন জিনিসটা হচ্ছিল কি, তোমাদের এখানে ছবি আঁকা। যদি এখানে তুমি ছবিটা যদি তোমরা ঠিক মতন করে আঁকতে পারো, বুঝে নিতে পারো, তাহলে অবশ্যই তোমরা এই অঙ্কের ক্ষেত্রে সমাধান বের করতে পারবে। তাহলে ফার্স্টে দেখো আমরা কী করলাম, ছবিটা আঁকা ভালো করে বুঝে নাও। এখানে ধরো বৃত্ত হচ্ছিল একটা তোমার, ধরো এই কেন্দ্রীয় বৃত্ত এটা, এই বৃত্তের তোমার হচ্ছিল এ বি বা লম্ব হচ্ছিল এসি। তাহলে ওরা বলে দিচ্ছে যেরকম সেরকম। এখানে দেখো কি বলেছে, জ্যা। তাহলে দেখো এ বি একটা জ্যা আর এসি একটা জ্যা, ঠিক আছে। জ্যা মানে হচ্ছিল, তোমরা তো জানো, অবশ্যই পড়েছো, জ্যা মানে হচ্ছিল তোমার বৃত্তের পরিধিকে ছেদকে বলা হয়েছিল জ্যা। তাহলে এখানে দেখো জ্যা এ বি আর হচ্ছিল এসি যারা পরস্পরের সাথে লম্ব আছে, তাহলে কোনটা তোমার 90 ডিগ্রি হবে? এ কোনটা হবে 90 ডিগ্রি। যদি এ কোনটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা একটা তোমার উপপাদ্য ছিল আমাদের, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে অবশ্যই তোমার বিসি কী হবে? বিসি হবে হচ্ছিল এর ব্যাসার্ধ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কোণ বিএসসি সমান 90 ডিগ্রি, অর্থাৎ বিএসসি অর্ধবৃত্তস্থ কোণ যদি বিএসসি হয়, তাহলে বিসি হবে হচ্ছিল এই বৃত্তের ব্যাসার্ধ। আর হচ্ছিল এখানে ত্রিভুজ, দেখো কত ত্রিভুজকে এ বি সি ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ। এ বি সি যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্র জানি, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজের স্কোয়ার মানে বিসি এর স্কোয়ার, ওই পাশে গেলে রুট ওভার এসি এর স্কোয়ার প্লাস এ বি এর স্কোয়ার, সেন্টিমিটার একক যেহেতু সেন্টিমিটার রয়েছে। এসি এর মান দেওয়া আছে আমাদের হচ্ছিল 3 সেমি, আর বিসি এর মান দেওয়া আছে 4 সেমি। তাহলে 3-এর স্কোয়ার করলে 9 আর 4-এর স্কোয়ার করলে 16, যোগ করলে 25-25-এর রুট করলে হচ্ছিল বেরোয় 5। আমাদের এটা বেরো হচ্ছিল ব্যাস। দেখো এটা ভালো করে দেখো হচ্ছিল বিসিটা কি ব্যাস, কিন্তু আমাদের চেয়েছিল ব্যাসার্ধ। তাই আমাদের ব্যাসার্ধ বের করতে হলে কী করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছিল 5/2 সমান হচ্ছিল 2.5 সেন্টিমিটার। দেখো এখানে যে বোর্ড থেকে যে কোশ্চেনটা পাঠানো হয়েছে, এখানে হয়তো ওদের টাইপিং মিস্টেক রয়েছে। দেখো 3-এর রোমান 2 করে দিয়েছে, কিন্তু 3-এর রোমান 1 দাগের কোশ্চেনটা নেই। তাহলে এখানে দেখো আমরা চলো এটা সহজে সমাধান করি। এটা কি বলা আছে দেখো, এটা দিয়েছে হচ্ছিল তোমার সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের যে একটা অধ্যায় রয়েছে সেখান থেকে। এখানে কি বলা আছে, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর সুদ যথাক্রমে দেওয়া হচ্ছিল 8,400 এবং হচ্ছিল তোমার 8,652 টাকা। মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করতে বলছে। তাহলে কি করতে হবে, এখান থেকে ভালো করে বুঝে নাও। এখান থেকে দেখো বলছে যে 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে এত দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কী বের করতে পারবো, এখান থেকে দেখো যদি 2 বছরের সরল সুদ সমান যদি 8,400 টাকা হয়, তাহলে এখান থেকে 1 বছরের সরল সুদ কত হবে? 2 দিয়ে ভাগ করে দিলে 1 বছরে আমরা সরল সুদ পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে 1 বছরের সরল সুদ, 1 বছরের সরল সুদ। এবার হচ্ছিল 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর হচ্ছিল কত বের হলে বিয়োগ করে দিলে হয়ে যাবে। এখান থেকে দেখো হচ্ছিল এটা হচ্ছিল সরল সুদ, এটা হলো চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ বিয়োগ সরল সুদ, তাহলে আমরা এটা পেয়ে যাবো 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ অন্তর। যেটা হয় কীভাবে, এবার আমাকে বলো, তোমার যদি 100 টাকা তুমি যদি ব্যাংকে রাখো, তাহলে সেক্ষেত্রে কী হবে, 100 টাকার সরল সুদ আবার 2 বছরের জন্য যদি রাখা হয়, সেক্ষেত্রে সরল সুদের ক্ষেত্রে কী হয়, ধরো 100 টাকা রাখবা, 100 টাকা ধরো 2 টাকা সুদ হলো, পরের বছর কী হবে, ওই 2 টাকা সুদ আকার থেকে যাবে, ওর সুদ দেবে না, পরের বছর কী করবে, আবার ওই ধরো 100 টাকা আবার সুদ দেবে। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী হয়, 100 টাকার ধরো 2 টাকা সুদ হলো বা 5 টাকা সুদ হলো, যাই সুদ হবে সেটা কী হবে, আসলের সাথে মূলধনের সাথে যোগ হবে। ধরো 2 টাকা সুদ হলো, 2 টাকা 100 টাকার সাথে যুক্ত হয়ে তার পরের বছর সে কী করবে, 102 টাকা সুদ দেবে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের সেমভাবে বুঝতে হবে। এক্ষেত্রে আমাদের ধরো 2 বছর যেহেতু রাখা হয়েছে সরল সুদ, সেক্ষেত্রে প্রথম বছর যে টাকাটা আমাদের সুদ হবে,
প্রথম বছর 1 বছরে সরল সুদের যে সুদ হবে তার সুদ হচ্ছিল এই যে পরের বছর যে চক্রবৃদ্ধি সুদের যে টাকাটা বেশি পেয়েছি সেইটা হচ্ছিল এই 4,200 টাকার সুদ। ক্লিয়ার তো? তাহলে এই ক্ষেত্রে 4,200 টাকা হলো আসল, আর এক্ষেত্রে সুদ কত হচ্ছিল তোমার 252 টাকা। এইটা এই ক্ষেত্রে এই জায়গাটায় অনেক স্টুডেন্ট ভুল করে, সেই জন্য যদি এখানে কোনো প্রবলেম হয় তোমরা কমেন্ট করে দেবে, যদি বুঝতে যদি না পারো, আর যদি বুঝে থাকো তাহলে তো ভেরি গুড। তাহলে এখান থেকে দেখা হচ্ছিলো, তাহলে এটা হচ্ছিল 4,200 টাকা হচ্ছিল আসল, আর সুদ হচ্ছিল 252 টাকা। তাহলে অতএব যদি 4,200 টাকার 1 বছরের সুদ যদি 252 টাকা হয়, তাহলে আমরা এখান থেকে 100 টাকার 1 বছরের সুদ কত বের করতে পারবো? দেখো এখান থেকে 100 টাকার 1 বছরের সুদ বেরোবে হচ্ছিল 252 ইন্টু 100 বা হচ্ছিল 4200, এখান থেকে কাটাকাটি করলে 6 টাকা। তাহলে ভালো করে বুঝো 100 টাকার 1 বছরের সুদ মানে কি? 100 টাকার 1 বছরের সুদ মানে তো শতকরা, যেটা হচ্ছে পার্সেন্টেজ। তাহলে এটা এখান থেকে আমরা কি পেয়ে যাব? সুদের হার। তাহলে এখান থেকে আমরা দেখো এই অঙ্কে সুদের হার বেরিয়ে গেছে, সুদের হার কত? 6%। এখান থেকে যদি আমরা সুদের হার বের করতে পারি, তাহলে দেখো এখান থেকে আমাদের আরেকটা পার্ট চেয়েছে, যেটা বলেছে যে এখানে মূলধন কত। তাহলে মূলধন বের করার ক্ষেত্রে কী করবো আমরা? আরও খুবই সহজ মূলধন বের করার ক্ষেত্রে, যেহেতু আমরা এটার ক্ষেত্রে জানি যে সরল সুদটা কত, তাহলে আমরা আই সমান সমান কি জানি? আই সমান সমান PTR/100। তাহলে আমরা 1 বছরের সরল সুদ জানি তো, 1 বছরের সরল সুদ আমরা কত বের করলাম? 4200, এই তো এখনই বের করলাম। তাহলে 4200, তাহলে আয়ের জায়গায় কত হলো? আয় হলো সরল সুদ, আয়ের জায়গায় বসবে হচ্ছিল 4200 ইন্টু PTR/100। পি সমান সমান হচ্ছিল তোমার আসল, আর সমান সমান হচ্ছিল সুদের হার, আর হচ্ছিল টি সমান সমান সময়। এখানে দেখো টি দেওয়া আছে কয় বছর? টি দেওয়া আছে 2 বছর, আর তো একটু আগে আমরা বের করে নিলাম, আর হচ্ছিল তোমার 6%। অর্থাৎ এই মানগুলো বসানোর পর এখান থেকে বর্জগুণ করলাম, বর্জগুণ করার পরে দেখা হচ্ছিল 8,400 গুণ হচ্ছিল 100 গুণ হচ্ছিল তোমার 8,400 নিচে 1 রয়েছে, তাহলে 1 আর গুণ করতে হবে না। এখান থেকে দেখা হচ্ছিল পি ইন্টু 2 ইন্টু 6। এখান থেকে তোমার হচ্ছিল পি এর মান বের করতে হলে পি সমান সমান হচ্ছিল 8,400 ইন্টু 100 বাই হচ্ছিল 2 ইন্টু 6। এখান থেকে দেখো কাটাকাটি আমি এখানে করলে তোমরা বুঝতে পারবে না, তাই কাটাকাটি দেখো পাশে করে দিছি। যদি প্রবলেম হয় এখান থেকে পাশে কাটাকাটি দেখে নেবে। দেখো এখান থেকে কী করে করেছি, এখান থেকে 6 দিয়ে যদি তোমার 8,400 টাকা কাটো, এখান থেকে তোমার হচ্ছে 4200 কাটা যাবে, আর হচ্ছে এখান থেকে 2 দিয়ে যদি 1400 কাটো, 700 ইন্টু 100 করলে হচ্ছিল তোমার 70,000। তাহলে এখান থেকে দেখো যেটা আমাদের চেয়েছে যে নিম্ন মূলধন এবং হচ্ছিল সুদের হার, তাহলে নিম্ন মূলধন কত হচ্ছিল তোমার 70,000 এবং সুদের হার হচ্ছিল 6%। এর পরবর্তীতে যে অঙ্কটা দেওয়া রয়েছে সেটা হচ্ছিল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে দেওয়া হয়েছে। এক্ষেত্রে দেখো অঙ্কটা দেওয়া হচ্ছে, যদি হচ্ছিল ax² প্লাস bx² প্লাস c সমান সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত যদি হয় একটা সমীকরণের দুটো বীজ, এক্ষেত্রে বীজদ্বয়ের অনুপাত দেওয়া ছিল 1:r। যেহেতু দ্বিঘাত সমীকরণ তো দুটো বীজ হবে, তাহলে 1:r দেওয়া আছে। তবে আমাদের দেখাতে বলছে যে r+1 এর হোল স্কোয়ার বাই r সমান b² বাই ac। তাহলে এটার ক্ষেত্রে আমাদের দেখো কি করতে হবে, সমাধান করতে হবে। সমাধান হচ্ছিল দেওয়া আছে, কী দেওয়া আছে আমাদের? ax² প্লাস bx² প্লাস c সমান সমান হচ্ছিল 0। এটাকে আমরা একটা সমীকরণ আকারে দিচ্ছি, এটা 1 নং সমীকরণ। ধরে নিয়েছো এই 1 নং সমীকরণের বীজদ্বয়, এক্ষেত্রে বীজদ্বয় তোমার যেহেতু দেওয়া আছে 1:r, তাই আমরা ধরে নিয়েছি 1:α। তাহলে হচ্ছে আলফা থাকে, তাহলে হচ্ছিল আলফা ও তোমার হচ্ছিল আলফা গুণ আর, মানে আলফা আর। তাহলে এখান থেকে দেখো হচ্ছিল আমরা কি জানি? আমরা জানি হচ্ছিল তোমার হচ্ছিল বীজদ্বয়ের ক্ষেত্রে বীজদ্বয়ের গুণফল সমান আমরা জানি হচ্ছিল তোমার হচ্ছিল c/a, আর বীজদ্বয়ের যোগফল সমান মাইনাস b/a। তাহলে এখান থেকে দেখো প্রথম ক্ষেত্রে আমরা কি করব, বীজদ্বয়ের যোগফল কত? বীজদ্বয়ের যোগফল হচ্ছিল তোমার আলফা প্লাস আর সমান এখানে মাইনাস b/a। তাহলে b/a আবার হচ্ছিল এখান থেকে কমন আলফা কমন নিলে এখানে পড়ে থেকে হচ্ছিল 1+r, আর এ পাশে তোমার যদি উভয় পাশে যদি স্কোয়ার করো, এখানে যদি উভয় পাশে তুমি যদি স্কোয়ার করো, উভয় পাশে যদি স্কোয়ার করো, তাহলে এখান থেকে কী হয় দেখো, α² ব্র্যাকেট 1+r এর হোল স্কোয়ার সমান b² আর আসলে a²। এখানে এসেছিল মাইনাস স্কোয়ার হলে মাইনাস ইন্টু মাইনাস প্লাস, সেজন্য এখানে এটা প্লাস হয়ে গেছে। তারপর এখান থেকে আবার আমরা কি জানি যে বীজদ্বয়ের গুণফল সমান হচ্ছিল c/a। তাহলে বীজদ্বয় কত রয়েছে আমাদের? বীজদ্বয় ধরে নিয়েছে হচ্ছিল আলফা আর ছিল আলফা আর, তাহলে হচ্ছিল বীজদ্বয় গুণফল আলফা ইন্টু আলফা আর সমান হচ্ছিল c/a। তাহলে এখানে আলফা আর আলফার গুণ হয়ে হচ্ছিল α² হবে, তাহলে α² আর সমান এখান থেকে হচ্ছিল এটাকে 3 নং সমীকরণে রেখে দিয়েছি। তাহলে এবারে আমরা কি করবো, দেখো আমাদের প্রমাণ করতে বলছে কি? প্রমাণ করতে বলছে হচ্ছিল r+1 এর স্কোয়ার বাই আর, এর হচ্ছিল বলেছে b² বাই ac। তাহলে দেখো এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে যদি দেখো
2 নংকে যদি আমরা 3 নং দিয়ে ভাগ করি, 2 নংকে যদি আমরা 3 নং দিয়ে ভাগ করি, ভালো করে দেখে নাও, 2 নংকে যদি আমরা 3 নংকে ভাগ করি, তাহলে এখান থেকে দেখো হচ্ছিল আলফা স্কোয়ার কাটা যাবে, আর নিচে আর পড়ে থাকবে, উপরে 1 প্লাস আর হোল স্কোয়ার। দেখো উপরে কি রয়েছে 1 প্লাস আর হোল স্কোয়ার, নিচে আর রয়েছে। তাহলে আমরা কি করলাম, এখান থেকে ভাগ করে দিলাম। ভাগ করলাম কি, 2 নংকে 3 নং দিয়ে ভাগ করলাম। 2 নংকে 3 নং দিয়ে ভাগ করলে কি হয়, দেখো এখানে আলফা স্কোয়ার 1 প্লাস আর হোল স্কোয়ার, আলফা স্কোয়ার আর হচ্ছিল বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর হচ্ছিল নিচে থাকবে হচ্ছিল সি বাই এ। এখান থেকে দেখো আলফা স্কোয়ার কাটা যায়, তাহলে থাকে হচ্ছিল 1 প্লাস আর হোল স্কোয়ার বাই আর সমান, এখান থেকে দেখো হচ্ছিল নিচেটা যদি উপরে যায় তাহলে কি হয়, উল্টে যায়। তাহলে এখানে দেখো বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এ বাই সি, এখান থেকে দেখো একটা এ, আর এখান থেকে স্কোয়ারে দুটো এ রয়েছে, এ স্কোয়ার মানে হচ্ছিলো এ ইন্টু এ, তো এখান থেকে একটাই কাটা যাবে। তাহলে নিচে পড়ে থাকবে হচ্ছিলো এ সি, আর উপরে পড়ে থাকবে হচ্ছিলো বি স্কোয়ার। তাহলে দেখো আমাদের এটাই প্রমাণ করতে বলছে, এটা প্রমাণিত হয়ে গেছে। দেখো পরের যে অঙ্কটা রয়েছে, পরে একটা রয়েছে তোমাদের একটা জ্যামিতি রয়েছে, জ্যামিতি একটা উপপাদ্য রয়েছে, যেটা হচ্ছিলো তোমাদের হচ্ছিলো পাঠ্য বইয়ের তোমরা 32 নম্বর যে উপপাদ্যটা রয়েছে, পাঠ্য বইয়ের যে 32 নম্বরের যে উপপাদ্যটা রয়েছে 32, সেই উপপাদ্যটা রয়েছে এখানে। সেটা হচ্ছিলো তোমাদের পাঠ্য বই খুললে তোমরা হচ্ছিলো মনে হয় তোমাদের 59 পেজে রয়েছে, 59 পেজের থেকে এই উপপাদ্যটা তোমরা পেয়ে যাবে। এটা আর করে দিচ্ছি না। এরপরে দেখো তোমাদের একটা অঙ্ক রয়েছে হচ্ছে, তোমাদের আবার একটা অঙ্ক আসছে হচ্ছিলো লম্ববৃত্তাকার চোঙ থেকে। লম্ববৃত্তাকার চোঙের এই অঙ্কটা কি বলা আছে, দেখো একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। ফার্স্টে বলে দিয়েছে যে একটা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি ব্যাসার্ধ হার হয় তাহলে প্রথম ক্ষেত্রে উচ্চতা হবে হচ্ছিল 2r। আবার বলা দিয়েছে কি, যদি উচ্চতা 6 গুণ হয়, তাহলে যদি উচ্চতা কার 6 গুণ হবে, তাহলে ব্যাসার্ধের 6 গুণ হয়, তাহলে চোঙটির আয়তন হবে হচ্ছিল 539 ঘন ডেসিমিটার বেশি হতো। তাহলে আয়তন অতটা বেশি হতো, যদিও তখন যদি হতো ধরো 200 হতো, তাহলে এখন ওর থেকে অতটা বেশি হবে। তাহলে আমাদের ধরে নিই, মনে করি চোঙের ব্যাসার্ধ আর ডেসিমিটার, আর এখানে বলে দিচ্ছে কি উচ্চতা হলো তার দ্বিগুণ, তাহলে হচ্ছিল 2 ইন্টু আর, অত উচ্চতা হবে 2r। আবার হচ্ছিল চোঙের উচ্চতা যদি 6 গুণ হতো, তখন হচ্ছিল উচ্চতা কত হবে 6r ডেসিমিটার। অতএব আমাদের বলা আছে কি ডিফারেন্স, কি বলা আছে, তাদের তোমার হচ্ছিল আয়তনের ডিফারেন্স বলা আছে। প্রথম ক্ষেত্রের আয়তন দ্বিতীয় ক্ষেত্রের আয়তনের থেকে কত কম বা বেশি কম আসে হচ্ছে তোমার 539। তাহলে কথা হবে কোনটা বেশি, দ্বিতীয় ক্ষেত্রে আয়তনটা বেশি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আয়তন মাইনাস প্রথম ক্ষেত্রে আয়তন, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আয়তন হচ্ছিল তোমার, দ্বিতীয় ক্ষেত্রে শুধু পার্থক্যটা কি তোমার হচ্ছিল উচ্চতা পার্থক্য, তাহলে উচ্চতা জায়গায় বসবে হচ্ছিল 6r। তাহলে হচ্ছিল আমরা আয়তনের সূত্র কি জানি, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, তাহলে আর এইচের জায়গায় বসবে হলো 6r মাইনাস পাই আর স্কোয়ার 2r। এখান থেকে দেখো গুণ করলে হচ্ছিল 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব। দেখো এখান থেকে 6 পাই আর কিউব থেকে যদি 2 পাই আর কিউব বিয়োগ যায়, তাহলে থাকে হচ্ছিল তোমার হচ্ছিল 4 পাই আর কিউব। তাহলে পাইয়ের মান কত, পাইয়ের মান হচ্ছিল 22/7 ইন্টু আর কিউব সমান হচ্ছিল 539। তো এখান থেকে দেখো আর কিউব সমান এই সবগুলো যদি ওই পাশে যায়, তাহলে কী হচ্ছিল 539 গুণ হচ্ছিল 7/22 ইন্টু 4। এখান থেকে দেখো হচ্ছিল 11 দিয়ে যদি কাটাকাটি করো, 11 দুগুণ 22, আর হচ্ছিল তোমার এর 11 দিয়ে কাটলে হচ্ছিল 4×44 ইন্টু হচ্ছিল তোমার থাকে হচ্ছিল কত 99, 11 দিয়ে কাটলে হচ্ছিল 9×99। লেখা দেখো এখানে পাশে এখানে তোমাদের কাটাকাটি দেওয়া আছে, যদি এখান থেকে তোমাদের যদি বুঝতে প্রবলেম হয় এখানে দেখে নেবে। তো এখান থেকে দেখো আর কিউব রয়েছে, এটাকে তোমার হচ্ছে হলো 49 তুমি হচ্ছিল 7×7 লেখা যাচ্ছে, তাহলে 7×7 তিনটে 7 চলে আসছে। এখানে হচ্ছিল দেখো 4×2 আছে, তাহলে 4কে দুটো ভাগে ভাঙিয়ে দিলাম, তাহলে 2×2 তিনটে। এবার হচ্ছিল একে যদি তোমার হচ্ছিল এর উপর যদি তোমার হচ্ছিল এই কিউবটাই পাশে আসলে 3 রুট হবে। এখান থেকে তোমার হচ্ছিল দেখো তিনটা যদি ধরো এই ক্ষেত্রে যদি তোমার রুটের মধ্যে যদি 3টে 7 থাকে, তাহলে একটা 7 বাইরে আসবে। তাহলে এখানে দেখো রুটের মধ্যে 3টা 7 আছে এবং তোমার হচ্ছিল 3টা 2 আছে, তাহলে এখান থেকে দেখো হচ্ছিল একটা 2 বেরোয় যাবে আর হচ্ছিল একটা 7 বেরোবে। তাহলে এখান থেকে 2 দিয়ে 7 ভাগ করলে হচ্ছিল 3.2। আর আমাদের চোঙের কী বের করতে বলছে, উচ্চতা বের করা আছে। চোঙের উচ্চতা তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের উচ্চতা কত বলা আছে 2r। তাহলে উচ্চতা ক্ষেত্রে এখানে দেখো আর এর জায়গায় তাহলে উচ্চতা বসবে হচ্ছিল 2r, তাহলে হচ্ছিল 3.5 × 2 = 7 ডেসিমিটার। যদি তোমাদের কোনো অঙ্কে এই যে অঙ্কগুলো আমি করালাম আজকে, এর মধ্যে যদি কোনো অঙ্কে বুঝতে প্রবলেম হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে এই অঙ্কটা প্রবলেম হচ্ছে দাদা, তাহলে আমি সেই অঙ্কটা কী করবো তোমাদের জন্য আবার তোমাদের বুঝিয়ে দেওয়া হবে।